এদিকে আবার রাষ্ট্রপতির কূটনৈতিক অ্যাকশন শুরু। ডক্টর ইউনূসকে সরিয়ে দিচ্ছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। সেনাবাহিনীতে বড় ধরনের উত্তেজনা, ক্যান্টনমেন্টে সেনাপ্রধানের জরুরি অবস্থা জারি। প্রতিটা হত্যার বিচার করা হবে, প্রতিটা অন্যায়ের বিচার হবে। হঠাৎ করে ক্যান্টনমেন্টে তৎপরতা, পুরো এলাকা ঘিরে সেনাবাহিনীর ছুটোছুটি, এ নিয়ে বাড়ছে জল্পনা। এবার সেনা অভ্যুত্থান বাংলাদেশে, ফলে ডুবতে থাকা জাহাজ থেকে যেমন ইঁদুরেরা সবচেয়ে আগে পালিয়ে যায়, তেমনি অভ্যুত্থানের আগের রাতেই বাংলাদেশ ছাড়বেন অশান্তির ফেরেশতা ইউনূস। হ্যাঁ দর্শক, ডক্টর ইউনূস না চাইলেও তিনাকে আবার পালাতে হবে। এবার সেনাবাহিনীতে মহা উত্তেজনা, পাশাপাশি কূটনৈতিক অ্যাকশনের মাধ্যমে ডক্টর ইউনূসকে বহিষ্কারের প্ল্যান এঁকেছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। গত দুদিন আগে ডক্টর ইউনূস এবং এনসিপি নেতাকর্মীরা মিলে বাহিরের দেশের সাথে যোগাযোগ করে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের ছবি সহ রাষ্ট্রপতিকে বহিষ্কারের ছক এঁকেছিল, তবে সেটাই সফল হয়নি। এবার কূটনৈতিক অ্যাকশনে গিয়ে রাষ্ট্রপতি ডক্টর ইউনূসকে বহিষ্কারের গোপন প্ল্যান এঁকেছে, পাশাপাশি সেনাবাহিনীকেও হাত করে নিয়েছে। দর্শক, কী হচ্ছে সেনাবাহিনীর অভ্যন্তরীণ এবং ডক্টর ইউনূস সাহেবকে তাড়াতে কী ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন, চলুন আমরা দেখে আসি বিস্তারিত। আশা করি সঙ্গেই থাকবেন। নতুন করে ডামাডোল পরিস্থিতি বাংলাদেশে, পরিস্থিতি যেন ক্রমশই খারাপের দিকে গড়ছে। আর এর মধ্যেই বাংলাদেশের সেনার অতি সক্রিয়তা নিয়ে ক্রমেই বাড়ছে ধন্ধ। রাত থেকেই শুরু হয় সেনাবাহিনীর বৈঠক। বাংলাদেশের সাংবাদিক সূত্রে খবর জানা গিয়েছে, বাংলাদেশ সেনাবাহিনীর সদর দপ্তরে একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে রবিবার রাত 12টার সময়। বাংলাদেশ সেনাবাহিনীর সদর দপ্তরের কমান্ড সেন্টারে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এই বৈঠকে সভাপতিত্ব করেন। ছিলেন 5 জন লেফটেন্যান্ট জেনারেল, 8 জন মেজর জেনারেল এবং বহু ইন্ডিপেন্ডেন্ট ব্রিগেডের ব্রিগেডিয়াররা। এই মিটিং চলে 1.5 ঘন্টা মতো। আর তারপরই দেখা যায় সবার ডিভিশন যেটা চট্টগ্রামের দিকে থাকে তার ঢাকার দিকে রাত 2টোর সময় প্রস্থান করে এবং প্রায় 3টে সাড়ে 3টের সময় বিভিন্ন পদাতিক ফোর্স, বিভিন্ন ক্যারিয়ার ভেহিকেল ঢাকায় ঢুকতে দেখা যায়। প্রায় 3টে ডিভিশনের 3টে ব্রিগেড তারা ঢাকায় বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় অপারেশনের জন্য নিয়োগ করা হয়েছে। সকালে সেনা অধ্যক্ষ বিভিন্ন ডিভিশনের অফিসারদের ঢাকায় রাখেন আলোচনার জন্য। রাত 9টা থেকে 10টা নাগাদ শরীয়তপুরের জাজিরা শেখ রাসেল ক্যান্টনমেন্ট সেনাবাহিনীর ট্যাঙ্ক এবং সামরিক সমরাস্ত্র আসতে দেখা যায়। কিসের নোবেল লরেট উনি? ওনাকে তো এটা কিনে দিয়েছে টেলিনর। নোবেল তোমার, শেয়ার আমার। ইউনূস সরকারের ভিত্তিটাই ইললিগাল। নির্বাচন করাতে পারবে না ইউনূস সরকার। আপনাদের এত আস্থা কেন ছিল? আপনারা মনে করেছিলেন, জনগণ মনে করেছিল যে উনি একটি নোবেল লরেট। কিসের নোবেল লরেট উনি? ওনাকে তো এটা কিনে দিয়েছে টেলিনর। টেলিনর ওনার জন্য, আমি এটা অনেক জায়গায় বলেছি, আবারও বলছি যে টেলিনর ওনাকে এটা কিনে দিয়েছে। উনি এটা ডিজার্ভ করেন নাই। কারণ হচ্ছে যে পিস কমিটি যে ডিসাইড করে নোবেল, তারা নরওয়েজিয়ানস। দুইটা আছে, একটা সুইডিশ নোবেল, একটা নরওয়েজিয়ান নোবেল। আর এই নরওয়েজিয়ান নোবেল যারা আছে এরা ভালো ব্যবসা করে। আপনি জানেন, ওই চাইনাতে যে একজনকে দেওয়া হলো যখন ওই ট্যাঙ্কের সামনে দাঁড়ায় গেল, আপনি জানেন শিরিন আবাদিকে দেওয়া হলো, আপনার চিনবেনও না হয়তো তাদেরকে। এরকম অনেক উদাহরণ দিতে পারি। 3টা মহিলাকে দেওয়া হলো ইয়েমেন টেমেনের এদিকে। দিস আর অল পারচেজ। বড় পাররা এগুলি সব নমিনেশন দিয়ে পারচেজ করে। এখন দেখবেন গাজায় মেরে ফেলেছে সবাইকে, কাজে ট্রাম্পকেও দেবে, আমেরিকানসদেরকে দেবে নোবেল পিস। এই হলো চরিত্র নোবেল পিসের। উনাকে দিয়েছে কেন? টেলিনর এর কথা ছিল যে ওরা এত % শেয়ার ট্রান্সফার করবে এই বছরের পর। উনি লন্ডনে একটি সলিসিটর ফার্মকে দিয়ে একটি নোটিশ দিলেন। তখন এই কুইক প্রো আমরা ইংরেজিতে বলি, হয়ে গেল যে ঠিক আছে, নোবেল তোমার, শেয়ার আমার। ইউসি, সো এই আমি তো জানি এটা, আপনারা হয়তো মিস করেন, খেয়াল করেন না এই ইম্পর্টেন্ট জিনিসগুলি। সো এই কারণে আমি জানতাম ফ্রম ডে ওয়ান দিস ইজ গোয়িং টু ফেল, টোটালি ফেল। এখন দেখছেন আপনারা টোটালি ফেল করেছে। আপনি বিদেশ থেকে এনে দেখেন আলী রিয়াজ মিয়াজকে তো আমি মনে করি যে তারা ট্রেটার। তাদের তো এই দেশের সাথে কোনো সম্পর্ক নাই। তারা ডলার আয় করার জন্য, ভালো জীবন যাপন করার জন্য তারা দেশকে, গরিব লোকজনকে ছেড়ে চলে গেছেন। এরা সবাই আমাদেরকে ছেড়ে দিয়ে গেছে। তারা কেন? বিকজ আমরা বড় লোক হব, আমরা ভালো থাকবো। আজকে এখানে এসে কোটি কোটি টাকা সবাই নষ্ট করেছে, সেটা বিডা হোক, ইনভেস্টমেন্ট কনফারেন্সের নামে, বা আলী রিয়াজ গং হোক, এই মজুমদার যে ইলেকশন করে সে হোক, সে তো থাকেই ওদের স্যালারি পায় আমেরিকানদের থেকে। সো এই জিনিসগুলি না বুঝলে ইউ উইল নট আন্ডারস্ট্যান্ড। দ্বিতীয় জিনিস যেটা হলো, সেটা হলো যে নির্বাচন করাতে পারবে না ইউনূস সরকার, কোনোভাবেই পারবে না। তৃতীয় হলো ইউনূস সরকারের ভিত্তিটাই ইললিগাল। আপনারা হয়তো জানেন না যে উনি 8 তারিখে শপথ নিলেন, 2টার দিকে উনি এখানে আসলেন। তখন ওনাকে একটি কাগজ দেওয়া হলো, একটি সুন্দর ক্যাবিনেটের কাগজ দেওয়া হলো। সেখানে অনেক বিজ্ঞজন ছিলেন।
উনি লাউঞ্জে যখন ওই কাগজটা আসলো ওনার হাতে, উনি নামগুলি কেটে দিলেন। একটা নাম আমাকে বলা হয়েছে হাইয়েস্ট কোয়ার্টার অফ দিস কান্ট্রি থেকে, রিপাবলিকের হাইয়েস্ট কোয়ার্টার বলেছে। সো এই যে জিনিসগুলি উনি করলেন, কেন করলেন? বিকজ উনি নিজে এনজিও করেন, এনজিওর বাইরে উনি কিছু চিন্তাও করেন না, কাউকে চেনেনও না, কাউকে জানেনও না। এনজিও সরকার উনি বানালেন। আর কি করলেন? দেখা গেল চিটাগং ডিভিশনের সরকার, ওর বাইরে কিছু নাই। এই 18 কোটি মানুষের মধ্যে উনি এই এনজিও সরকার করলেন। এনজিওদের কাজ কি? এনজিওরা খবর রাখে যে কে এইড দিচ্ছে, কোন কাজে এইড দিচ্ছে, সেখানে গিয়ে প্রজেক্ট দেয়, প্রজেক্ট দেওয়ার পর সেখান থেকে টাকা আনে, বিদেশি টাকা। এরা সব বিদেশি টাকার লোকজন। আপনি ওদেরকে দিয়ে করলেন, আপনি একই জিনিস। ইউনূস সাহেবের কথিত সরকার এখন লাইফ সাপোর্টে। এখন মাস্কটা কে খুলবে? এটা কি ওয়াকারুজ্জামান সাহেব খুলবেন লাইফ সাপোর্টটা, নাকি অন্য কেউ খুলবে? সেটা ডিপেন্ড করে। কিন্তু ওনার গভর্নমেন্ট ইজ নট ক্লিনিক্যালি ডেড, এটা একেবারেই লাইফ সাপোর্ট। এখন মার্কিন ডিপ স্টেটের কাছে মোহাম্মদ ইউনূস, ওনার লোকজন সবার প্রয়োজন শেষ। এবার ওনাদেরকে আপনি পৃথিবীর সব জায়গায় দেখেন, ডিপ স্টেট বা আপনি যদি বলেন সিআইএ, যাকে ব্যবহার করে। সাদ্দাম হোসেন কার সৃষ্টি? আমেরিকান সৃষ্টি। কিন্তু কি করলো শেষ পর্যন্ত? গাদ্দাফি কার সৃষ্টি? আমেরিকান। তো ইউনূস সাহেবও আমেরিকার সৃষ্টি। এখন ইউনূস সাহেবকে এবার বর্জন করবে। আমি তো মনে করি ভারতও তখন চেয়েছিল শেখ হাসিনা বিদায় হোক। আমেরিকান ডিপ স্টেট শুধু চায় নাই, ভারত চাইছে, আমার আর্মি চাইছে, বাংলাদেশ আর্ম ফোর্সেস, ডিজিএফআই চেয়েছে, এই জন্য হাসিনার পতন হচ্ছে। কারণ ওনারা তো ডিপ স্টেটের খেলার সঙ্গে জড়িত ছিলেন। গত বছর যে রেজিম চেঞ্জ হলো তখন তো এটার সঙ্গে ওনারা জড়িত ছিলেন। বাঘ চলে আসবে, সেই বাঘটা জাতির বন্ধু। কারণ আমি আগেই বলে নিচ্ছি, সার্বভৌমত্ব রক্ষা করার জন্য। আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথনে। তুমুল এক অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশ। কখন কি হয় এমন একটা আশঙ্কায় দেশের প্রতিটি মানুষ। এবং ডিপ স্টেটের কোনো খেলা এখনো পর্যন্ত, মানে এই মুহূর্তে কোনো খেলা চলছে কিনা, রাষ্ট্রপতিকে অপসারণ নিয়ে নানান ধরনের গুঞ্জন, একই সঙ্গে সেনা প্রধানকে রাখা হবে কিনা, এই ধরনের নানান ধরনের গুঞ্জন কিংবা গুজবর নিশ্চয়ই সাথে অনেক কিছু রয়েছে। সেই সব বিষয় নিয়ে আমরা কথা বলবো। বাস্তবতা কোন দিকে, এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে আজকে যুক্ত রয়েছেন ব্লিটজের সম্পাদক এবং সিনিয়র জার্নালিস্ট সালাউদ্দিন সৈয়দ চৌধুরী। সালাউদ্দিন সৈয়দ চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। এবং শুরুতেই যদি প্রশ্ন করি আপনাকে, যেই প্রসঙ্গগুলো নিয়ে আসলাম ছোট করে, কেন এ ধরনের গুঞ্জন, আর বাস্তবতাও বা আসলে কি? অনেক অনেক ধন্যবাদ শ্রদ্ধেয় মঞ্জুর আলম পান্না ভাই। দেখুন, গুঞ্জন তখনই হয় যখন গুঞ্জনের পিছনে একটা কারণ থাকে। আপনি যেটা বলছিলেন ডিপ স্টেট, ডিপ স্টেটে যে রেজিম চেঞ্জ প্লট বা প্লে বুক, আমরা রেজিম চেঞ্জ দেখেছি ইরাকে, লিবিয়াতে, টিউনিসিয়াতে, মিশরে। বাংলাদেশে কিন্তু মিশরের টেমপ্লেটটা ব্যবহার করা। সেই মিশরের টেমপ্লেটটা কেমন ছিল? এক্স্যাক্টলি সেই টেমপ্লেটটা বাংলাদেশে। মিশরে হোসনি মোবারককে অপসারণ করা হলো, মুসলিম ব্রাদারহুড ক্ষমতায় আসলো। যেই মুসলিম ব্রাদারহুড আন্ডারগ্রাউন্ডে ছিল, মানুষ মুসলিম ব্রাদারহুডের পতাকা নিয়ে রাস্তায় আসতেন, হাজার হাজার লাখ লাখ। এরপর কি হলো? এরপর একসময় 14 মাসের মাথায় মোহাম্মদ মুরসি ক্ষমতাচ্যুত হলেন, জেনারেল আব্দুল ফাতাহ আল সিসি ক্ষমতাচ্যুত করলেন, জেলে পাঠালেন। এবং যেই মার্কিন ডিপ স্টেট মোহাম্মদ মুরসিকে ক্ষমতায় বসেছিল, ওরাই তখন এই মুসলিম ব্রাদারহুডকে কুচকাটা করলো। বাংলাদেশে আমরা 5ই আগস্ট থেকে যা দেখছি, তো এখানে কি হচ্ছে? মিশরের মতনই একই ঘটনা। মার্কিন ডিপ স্টেট তো ইরাকে কিভাবে লুট করছে, লিবিয়াতে লুট করছে, সবখানে করছে, টিউনিসিয়াতে। বাংলাদেশেও তো ওরা লুট করতে আসছে। কারণ মার্কিন ডিপ স্টেটের দুটো এজেন্ডা থাকে। একটা হলো ওদের দেশের মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল এন্টারপ্রাইজের বাজার সম্প্রসারিত করা, মানে অস্ত্রের বাজার, তাদের যুদ্ধ লাগাতে হবে, দাঙ্গা লাগাতে হবে। আরেকটা হলো যেই টার্গেটেড কান্ট্রি, সেই টার্গেটেড কান্ট্রির প্রাকৃতিক সম্পদ লুটে নিতে হবে। ইরাকে রেজিম চেঞ্জের পর ইরাকে
সমস্ত বিদেশে বসবাসরত ইরাকিদেরকে নিয়ে যাওয়া হলো বাগদাদে এবং ওনাদেরকে দিয়ে সরকার করা হয়। বাংলাদেশে একই জিনিস। এখন আপনি যেটা বলছেন গুঞ্জন, দেখুন, যদি জেনারেল ওয়াকারুজ্জামান বা বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ক্ষমতা গ্রহণ করার ইচ্ছা থাকতো, তারা 5ই অগস্ট করতে পারতো, অবভিয়াসলি। এমনকি এমনকি 8ই অগস্ট করতে পারতেন, যখন এই ঢাকা শহরে ডাকাতি হচ্ছে রাতে। কিন্তু 5ই মে জেনারেল ওয়াকারুজ্জামান অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের একটা অনুষ্ঠানে কিন্তু বলেছেন, আপনারা যদি নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি করেন এবং নানান রকম সমস্যা করেন, তাহলে দেশের সার্বভৌমত্ব যদি হুমকির সম্মুখীন হয়, আমাকে দোষ দিতে পারবেন না। যদি সার্বভৌমত্ব হুমকির তো সম্মুখীন। দর্শক, দেখছিলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ জানাই আজকের আমাদের আলোচক জনাব সাংবাদিক হিমায়তুদ্দিন মিশন স্যার। খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়েছিল। দর্শক, এখন বাংলাদেশে যত কিছু ঘটতেছে, এখন বিভিন্ন দিক বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে যে এনসিপি যত কাজগুলো ঘটাচ্ছে, আপনারা জানেন অনেকেই যে গত 2 থেকে হয়তো বা 2 সপ্তাহ আগে এনসিপির 5 জন নেতা কক্সবাজার গিয়েছিলেন এবং সেখানে গিয়ে তাদের বিভিন্ন চাপের মুখেও পড়তে হয়। দলের ভিতর থেকে এনসিপি থেকে শোকাজও করা হয় এবং তাদের সেখানে যাওয়ার কারণও বর্তাতে বলা হয়। দর্শক, এখন বিষয়টা স্পষ্ট, যেহেতু রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে তারা আগেই সরাতে চেয়েছিল, এবার সেখানে গিয়ে যুক্তরাষ্ট্রের একজন নেতা বা বলতে পারেন বাংলাদেশে খুব বহুল প্রচারিত পিটার হাসের সাথে হয়তো বা তিনি দেখা করেছেন বলে ধারণা করেছিলেন। তবে হ্যাঁ, তিনি ওই রকম উচ্চপদস্থ যে কোনো নেতাকর্মীর সাথে দেখা করেছিলেন এবং তাদেরই হাত করে রাষ্ট্রপতির ছবি পররাষ্ট্র দপ্তর থেকে নামিয়ে ফেলতে বাধ্য করা হচ্ছে। দর্শক, তাহলে সবকিছুর মূলে কি এনসিপি? আর সেনাবাহিনী যে কাজগুলো ঘটাতে যাচ্ছে দেশের ভালোর জন্যই হয়তো বা তিনি ঘটাবেন সেনাবাহিনীর মধ্য থেকে। তো দেখা যাক কি হয়। এবং আপনার নিজস্বভাবে এনসিপি সম্পর্কে আপনার ধারণা কি? এটা কি আসলেই একটা দল হিসেবে গড়ে তুলতে পারবে, নাকি তাসের ঘরের মতো যে কয়দিন আছে কিংবা যে কোনো সময় বাতাসে পড়ে যেতে পারে, যে কোনো রাজনৈতিক দলের চাপে পড়ে যেতে পারে? আপনার কি মনে হয় একটু কমেন্টে জানান। তো দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে দুপুর 2টোর সংবাদে। তার আগে বলে রাখি, যারা পরবর্তীতে থেকে গুরুত্বপূর্ণ আপডেট আসতেছে সেগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবো। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।